আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করল ইসি। রাতভর বিএনপির গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের সমাগম। সামরিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির। আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই লক্ষ্য। নির্বাচনে বিপুল জয়ে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। বিকেলে তারেক রহমানের ব্রিফিং। সোম অথবা মঙ্গলবার নতুন এমপিদের শপথ। 40 থেকে 50 সদস্যের হচ্ছে বিএনপির মন্ত্রিসভা। গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট এবং গণভোটের গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপরে জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন 297 আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গ্যাজেট ঘোষণা করল নির্বাচন কমিশন। বিএনপির গুলশানের কার্যালয়ের সামনে থেকে নির্বাচনের জয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, পররাষ্ট্রনীতিতে দেখা হবে বাংলাদেশের স্বার্থ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিএনপিকে শুভেচ্ছা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। জুমার নামাজ আদায় করে দুপুরের পর গুলশানের দলীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে প্রবেশ করেন দলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। এ সময় দলের শীর্ষ নেতার সঙ্গে মন্ত্রিসভা গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কার্যালয় থেকে বের হয়ে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, বিজয় নিশ্চিত হওয়ার পর তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের অপামর জনসাধারণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি। গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। রাতে দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছি, আস্থাটা রাখতে হবে। এটা অনেক বিশাল কাজ। কোন দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে। সকাল থেকে গুলশানের কার্যালয়ে ভিড় উৎসুক মানুষের। বিভিন্ন এলাকা থেকে ফুল নিয়েও আসেন অনেক দলীয় কর্মী সমর্থক। বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। জামায়াতের আমির লেখেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য, এমনটাও জানান আমির। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। পোস্টে লেখেন, জামায়াত বরাবরই টেকসই ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে। আইনের শাসনকে সম্মান জানিয়েই ফলাফল মেনে নেয়ার কথা জানান তিনি। একই সাথে মনে করিয়ে দেন, দেশের স্বার্থ সবার আগে। প্রয়োজনে সরকারের পরিকল্পনা ও কর্মকাণ্ডকে প্রশ্ন করা হবে, তবে বজায় রাখা হবে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। নির্বাচনে একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় ঐক্য। ফল ঘোষণার পরই বিএনপির নেতাকর্মীরা তাদের প্রার্থীদের বাড়ি ঘরে হামলা করেছে বলে অভিযোগ করা হয়। শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য ও এনসিপি অনিয়ম হওয়া আসনগুলোয় তদন্ত করার দাবি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট জয়লাভ করে 77টি আসনে। যদিও একাধিক আসনে অনিয়মের অভিযোগ করছে তারা।
অলরেডি ব্যক্ত করেছেন। শুক্রবার রাতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে 11 দলীয় জোট। পরে গণমাধ্যমে কথা বলেন জোটের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 10% ভোট কারচুপি হয়েছে। বেশ কিছু আসনে ফলাফল পরিবর্তনের অভিযোগ আনেন তিনি। কয়েকটা আসনকে টার্গেট করে কেন্দ্রগুলোকে দখল করে সেই কেন্দ্রে জোর করে প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন ভোট গণনায় জনরায়ের প্রতিফলন হয়নি। ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অনিয়মের অভিযোগ তুলে কিছু আসনে তদন্তের দাবি জানান। 11 দলীয় জোটের প্রার্থীদের বাড়ি ঘরে হামলার অভিযোগ তুলে তা বন্ধের আহ্বান জানান জামায়াত আমির। তা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব। জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজ বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী আজকে তারেক রহমানের কার্যক্রম কি রয়েছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের যে কার্যক্রম আপনিও বলছিলেন যে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3টা নাগাদ একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তার বাসা থেকে বের হয়ে বিএনপি যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসেছে। এখন পর্যন্ত তিনি এখানে এসেছেন এবং দলের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে তারাও অনেকে এসেছেন। এছাড়াও আমি যেমনটি দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের যারা বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসিডর রয়েছে বা রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে এসেছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশে অনেক বছর পর একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, বিভিন্ন সংস্থা বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা দেশি বিদেশি যারা আছে তারাও বলেছে যে ইতিহাসের একটি অন্যতম সেরা নির্বাচন হয়েছে এবং বিপুল মানুষের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে বৃষ্টি নতুন বাংলাদেশে তারেক রহমান একটি নতুন দেশ গড়বে এমনটাও প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করেছেন এর আগে। এবং পাশাপাশি আমি যদি বলি যে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনের গতি আনা এবং নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্বের সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। এবং মন্ত্রিসভায় আসলে মূলত যারা জায়গা পাবে এখানে জ্যেষ্ঠ নেতাকর্মী থেকে শুরু করে যারা নতুন প্রজন্মের নেতা রয়েছে, যারা নতুন রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু একটি অথবা মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে তিনি বলেছেন কথা। একই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। তিনি বলেছেন সংস্কারের পক্ষে গণরায় এসেছে, অধিকাংশ মানুষ আর পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চায় না আর এ কারণেই গণভোটে জয়যুক্ত হয়েছে। গণভোট 16 বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য তার। বলেন আলাপ আলোচনা এবং ঐক্য বজায় রেখে সবার জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। জানা নির্বাচিত সংসদ সদস্যরা 2 বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন
তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যেমনটি বলছিলাম, সোম মঙ্গলবার শপথ বাক্য পাঠ করানোর কথা এবং প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করাবেন বলে আমরা এখন পর্যন্ত জানি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের